আচ্ছা, আশা করি সাউন্ড শোনা যাচ্ছে। আমাদের আজকে ক্লাস শুরু করছি। আমি একটু সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতে গিয়ে ডিস্টার্ব হয়ে গেছে, আমার মাইক্রোফোনটা হঠাৎ কাজ করতেছে না। আশা করি তোমরা সবাই সাউন্ড শুনতে পাচ্ছ। সাউন্ড শুনতে না পারলে একটু কমেন্ট করবে, জানিও আমাকে। তো আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে ধারা। স্বাভাবিকভাবেই ধারা পড়ার সময় আগে আমি তোমাদের একটু বলে রাখি যে তোমরা যদি ডি ইউনিটের প্রিপারেশন নিয়ে থাকো, সেখানে আইকিউতে 20 নম্বরের প্রশ্ন এসে থাকে। আর ডি ইউনিটের প্রিপারেশনের জন্য এই দুটো বই তোমার জন্য কার্যকর হবে। হালদা বিডি ইউনিটের বইটা দেখতে পারো, এটা অনেক আপডেট করা হয়েছে। গত বছরের বই আর এই বছরের বইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একইভাবে আমরা হালদা বইয়ের আপডেট নিয়ে আসতেছি, এ মাসে হালদা বইয়ের আপডেট পেয়ে যাওয়া। কিছু নতুন জিনিস অ্যাড করেছি, ওগুলো যারা পুরোনো বই পড়তেছে তাদেরকে দিয়ে দেওয়া হবে গ্রুপেই। আগে নতুন বইটা আসুক। তো ধারা পড়ার সময় মনে রাখবা, ধারার অনেকগুলো টাইপ আছে, অনেক রকম টাইপ আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ধারা থেকে যে ধরনের প্রশ্নগুলো হয় সেগুলো মোটামুটি সহজ। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ধারা থেকে যে প্রশ্নগুলো আসে সেগুলো অতটা সহজ হয় না। জাহাঙ্গীরনগরের প্রশ্নগুলো মোটামুটি অনেক সময় দেখা যায় যে ওরা খুব সহজ করে, অনেক সময় দেখা যায় যে ওরা খুবই জটিল করে বসে আছে। তোমাদের মধ্যে কেউ যদি জাহাঙ্গীরনগরের প্রিপারেশন নিয়ে রাখো, সে অবশ্যই যে কোনো একটা আইকিউ বই পড়তেই হবে, ঠিক আছে? আলাদা আইকিউ বইয়ে জাহাঙ্গীরনগরের সব প্রশ্ন দেওয়া আছে, যত রকমের টাইপ আছে সেগুলো দেওয়া আছে। ওখানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো বেশি বেশি করবা, ঠিক আছে? তোমরা যদি আলাদা আইকিউ বই দেখো, আলাদা আইকিউ বই অনেক কি করে টপিক ওয়াইজ যায়, টপিকের পরে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে। তো ওখানে প্রশ্ন কম মনে করে, আসলে আমরা প্রশ্ন রিপিট করি কত, মানে যেই প্রশ্নটা একবার অলরেডি পিছনে প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে, মানে পিছনে গত বছরের প্রশ্ন হিসেবে দেওয়া আছে, সেই প্রশ্নটা আবার এখানে টপিক কেনে আমরা লিখি না। তো টপিকে নতুন প্রশ্ন থাকে, টপিকে ভিন্ন প্রশ্ন থাকে, মানে টপিকে সব ডিফারেন্ট প্রশ্ন, আবার ওদিকে প্রশ্ন ব্যাংকের প্রশ্ন দেয়। তো দেখা যায় যে একই রকম প্রশ্ন প্রায় তুমি একই টপিকের উপর প্রায় 200-300 প্রশ্ন ওই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ, একই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছ। তো এই ব্যাপারটা অনেকেই খেয়াল করে না। তো ধারা পড়তে গেলে বেসিক ধারা হচ্ছে দুইটা। বেসিক ধারা দুইটা, একটা হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। তোমাদের নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথে থাকে, ঠিক আছে? তোমাদের মধ্যে অনেকেই তো শর্ট সিলেবাসে পড়ে আসছো। শর্ট সিলেবাসে এসএসসি দিতে গিয়ে ওই ধারা বাদ পড়ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু বাদ পড়তে পারে। কিন্তু এটা নবম দশম শ্রেণীতে থাকে, এটা ধারা সমান্তর ধারা, গুণোত্তর ধারা। তো আমাদের টাইপ 1 হচ্ছে সমান্তর ধারা। তো এই সমান্তর ধারার প্রশ্নগুলো কিরকম হয়, যেমন এখানে প্রথম প্রশ্নটা দেখো, 6, 10, 14, 18 ধারাটির পরবর্তী পদ কোনটি? তো এই ধারার প্রতি পদের পার্থক্যগুলো খেয়াল করো। 6 আর 10 পার্থক্য কত? 4। 10 আর 14 পার্থক্য কত? 4। 14 আর 18 পার্থক্য 4। তার মানে প্রত্যেকবার 4 করে বাড়তেছে। তো এরকম পাশাপাশি দুইটা পদের পার্থক্য যদি সবসময় সেম থাকে, হ্যাঁ, বিয়োগফল সেম আসে,
তখন এই ধরনের ধারাকে বলা হয় সমান্তর ধারা। তো এটার পরবর্তী পদ পাওয়া তো সহজ, আমি এটার সাথে 4 যোগ করে দিব, 18 সাথে 4 যোগ করলে হয় কত, 22। তাহলে এটার উত্তর হবে 22। ঠিক আছে, তাহলে সমান্তর ধারা কি? সমান্তর ধারা হচ্ছে যেখানে পাশাপাশি পদগুলোর বিয়োগফল সেম আসে, পার্থক্য মানে বিয়োগফলটা সেম আসবে। ঠিক আছে, নিচের প্রশ্নটা দেখো, এরপরের প্রশ্নটাতে আসছে কি 22, 30, এরপর কোশ্চেন মার্ক 46, 54 বলতে প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে। এখন দেখো 22 আর 30-এর পার্থক্য কত, 8। 46 আর 54-এর পার্থক্য কত, তাও 8। তো এর থেকে আমি বুঝতে পারলাম যেহেতু আমার কাছে আছে 4টা সংখ্যা, আমি এদের বিয়োগফল দেখবো, বিয়োগফল দুটো সেম আসছে, তাহলে এটা অবশ্যই একটা সমান্তর ধারা। তাহলে প্রতিবার 8 করে বাড়তেছে, তাহলে 30-এর থেকে 8 বাড়লে কত হয়, 38। ঠিক আছে, আমি আর একটু কনফার্ম করার জন্য 38 থেকে 8 বাড়িয়ে দেখবো 46 আসতেছে কিনা, দেখলাম আসতেছে, তাহলে হয়ে গেল। তাহলে আমার আনসার হবে 38। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত যতক্ষণ দেয় যে আমাকে জাস্ট পরবর্তী পদ বের করতে দিল, অথবা জাস্ট মাঝখানের একটা পদ না দিয়ে সেখানে কোশ্চেন মার্ক বা গ্যাপ দিয়ে বললো এখানে কোন পদটা হবে, তখন ইজি, তখন তুমি করে ফেলতে হবে। এই ধরনের প্রশ্ন সাধারণত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসে। তবে এইরকম প্রশ্নও আসে যে তোমাকে একটা ধারা দিয়ে দিল, বললো 27, 31, 35, 39, 43। ঠিক আছে, এই যে ধারাটা দিছে, এই ধারাটার 13তম পদ জানতে চাচ্ছে। 13তম পদ মানে এখানে তো কয়টা পদ আছে, 1টা 2টা 3টা 4টা 5টা পদ আছে। 5টার পরে গিয়ে, হ্যাঁ, 6, 7, 8, 9 এভাবে করে 13তম পদ। তো আমি যদি করি 27 আর 31-এর পার্থক্য কত, 4। 31 আর 35-এর পার্থক্য কত, 4। 35 আর 39-এর পার্থক্য 4। তো স্বাভাবিকভাবে এটা ধরে নিলাম এটা সমান্তর ধারা যেখানে 4 করে করে বাড়বে। তো 43-এর পর 4 বাড়িয়ে 47, 47-এর সাথে 4 বাড়িয়ে 51, এভাবে করে করে 13তম পদ যেতে গেলে সময় লাগবে বেশি, ভুল হওয়ার সম্ভাবনাও বেশি। তো সেটা না করে আমরা ছোটবেলার সূত্র ইউজ করব। সমান্তর ধারার n-তম পদ বের করার সূত্র কি, a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখানে এটা কি, এটা হচ্ছে এই যে ধারার একদম শুরুর পদটা, ধারা শুরু হয়েছে যে সংখ্যা দিয়ে সেটা হচ্ছে a, মানে ধারার প্রথম পদ। আর n হচ্ছে তোমাকে কত নম্বর পদ বের করতে বলছে, ডি হচ্ছে কি এই যে ধারাগুলোর মধ্যে পার্থক্য, যে 27, 31-এর পার্থক্য কত, 4, 31, 35-এর পার্থক্য কত, 4, এটা হচ্ছে ডি। ডি মানে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে আমি মানগুলো বসিয়ে দিই, যে প্রথম পদ 27 বসালাম, 13 বসিলাম, বিয়োগ 1, আর এখানে গুণ 4 দিলাম, তাহলে আসবে কত, 13 থেকে 1 গেলে 12, 4 12 হয় 48। তো 27 আর 48 যোগ করলে হয় 75। তো আনসার হবে 75, মানে অপশন ডি। তাহলে বোঝা গেছে, যখন তোমাকে এরকম একটা ধারা দিবে তুমি বুঝতে পারছো সমান্তর ধারা, কিন্তু তোমাকে সরাসরি পরের পদ চাই নাই, তোমার কাছ থেকে দূরে, অনেক দূরে একটা পথ চাচ্ছে, তখন অবশ্যই তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এই সূত্রটা অ্যাপ্লাই করবে। তোমরা ভিডিও এটা আমরা ইউটিউবে দিয়ে দিব, গ্রুপেও থাকবে, তোমরা কি করবে, এটা পাউজ করে এই সূত্রটা লিখে নিবা। ঠিক আছে, আর হালদা IQ বইতে দেওয়া আছে। তো এর পরের মানে টাইপ 1 সমান্তর ধারা শেষ করে এরপরে আমাদের গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারা কি আছে, গুণোত্তর ধারাটা কি ধরনের ধারা সেটা একটু দেখি। 6, 12, 24, 48। গুণোত্তর ধারা মানে পাশাপাশি দুইটা পদের ভাগফল সেম হবে, অর্থাৎ যে কোনো পদকে তার আগের পদ দিয়ে ভাগ করবো। 12-কে 6 দিয়ে ভাগ করলে কত, 2। 24-কে 12 দিয়ে ভাগ করলে কত, 2। 48-কে 24 দিয়ে ভাগ করলে কত, 2। তার মানে প্রত্যেকটা পদকে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করে পরের পদটা পাওয়া যায়। যেমন এখানে 6-কে 2 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, 12-কে 2 দিয়ে গুণ করলে 24 পাওয়া যায়, 24-কে 2 দিয়ে গুণ করলে 48 পাওয়া যায়। তাহলে ধারাটির পরবর্তী পদ কোনটি জিজ্ঞেস করতে, 48-কে 2 দিয়ে গুণ করে যা হবে তা হবে। 48-কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 96। তো আনসার হবে 96। ঠিক আছে, তাহলে গুণোত্তর ধারা মানে কি একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিয়ে গুণ করে করে আমরা পরবর্তী পদগুলো পাবো। যেমন এখানে দেখি, এখানে 22 আছে, 66 আছে, 66-কে 22 দিয়ে ভাগ করলে কত, 3 হয়। আর এখানে 594, 1782, তার কাছে ক্যালকুলেটর থাকলে করে দেখতে পারো। ঠিক আছে, 1782-কে যদি 594 দিয়ে ভাগ করি তাও 3 আসবে। তার মানে 66-কে 3 দিয়ে গুণ করে মাঝখানে সংখ্যাটা আসবে। এখানে হচ্ছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিজের কোন সংখ্যাটি বসবে। তো নিজের সংখ্যাটা মানে কি, আমাকে এই জায়গায় সংখ্যা গোটা, তো এখানে তো আমি দেখলাম এদের ভাগ করলে 3 আসতেছে, তাহলে স্বাভাবিকভাবে আমি 66-কে 3 দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাবো। ঠিক আছে, তো 66-কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 318, 18 8 থেকে 1, 318, 18 1 19, তাহলে 198। উত্তর হবে 198। মুখে মুখে আনসার করার অভ্যাস থাকলে ভালো, তবে চিন্তার কিছু নাই।
ডি ইউনিটের প্রশ্ন মানে ডি ইউনিটের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে। তোমরা ওই 100 টাইমস পর্যন্ত সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে যেতে পারবা। তো ডি ইউনিটে এমন কোনো ম্যাথ আছে না যে তোমার সাইন্টিফিক ক্যালকুলেটর, তুমি জেনারেল ক্যালকুলেটর নিয়ে গেলেও চলবে। জেনারেল মানে কমার্সের ক্যালকুলেটর বা পকেট ক্যালকুলেটর ছোটো যেগুলো আছে সেগুলো যে কোনো মডেল নিয়ে যাওয়া যাবে। আর সাইন্টিফিক ক্যালকুলেটরের মধ্যে শুধুমাত্র 100 ms এই ক্যালকুলেটরটা নিয়ে যাওয়া যাবে, ঠিক আছে? মানে 100 ms বা তার চেয়ে ছোটো, 100-এর নিচে নাম্বার থাকতে হবে, 82 FX না EF একটা দেখছিলাম, ওইটাও নিয়ে যেতে পারবা, ঠিক আছে? তো এর পরবর্তী প্রশ্ন চলে যায়। এটার বেলায়ও সেম, এটার বেলায় তোমাকে একটা ধারা দিয়ে যদি জিজ্ঞেস করে এটার দূরের একটা পথ মানে 8তম পথ কত হবে জিজ্ঞেস করছে। এখানে 3, 9, 27, 81 দেওয়া আছে 4টা পথ, আর জানতে চাইছে 8তম পথ কত হবে। তো 3, 9 মানে 3-এর সাথে 3 গুণ করলে 9 হয়, 9-এর সাথে 3 গুণ করলে 27 হয়, 27-এর সাথে 3 গুণ করলে 81 হয়। তাহলে বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকবার 3 গুণ করতেছি। তো স্বাভাবিক ব্যাপার, এখন 3 গুণ করতে 8 পর্যন্ত যেতে তো আমাদের অনেক সময় চলে যাবে। আমরা কিভাবে বের করবো? আমরা সূত্র ব্যবহার করব। গুণোত্তর ধারার ক্ষেত্রে n-তম পদের সূত্র কি? a r⁻n-1। এখন a কি? এখানে a হচ্ছে এই ধারাটার প্রথম পদ। ধারার সূত্রে a দেখলেই বুঝবা ধারার প্রথম পদ। আর মানে ওই যে ভাগফল, যেই সংখ্যাটা দিয়ে গুণ করে করে সামনে যাচ্ছি, ঠিক আছে? 3 গুণ করতেছি না এখানে বারবার, তাহলে আর এর মান হবে 3। n কত নাম্বার পদ বের করছি? 8। তাহলে এখানে দেখো, এখানে আমি মানটা বসিয়ে রেখেছি 3 গুণ, যে আমার প্রথম পদও 3, আমার ভাগফলও হচ্ছে 3, আর পাওয়ারের উপরে এখানে 8 -1, তাহলে 3 × 3⁻7, ঠিক আছে? এটা গুণ করলে রেজাল্ট আসে 6561। আমার আনসার হবে কত? 6561, মানে আনসার হবে ডি। তো তোমার কাছে যদি ক্যালকুলেটর থাকে তুমি ক্যালকুলেটর দিয়ে দেখতে পারো। এটা হচ্ছে সূত্র, এটা 9-10-এর বই তো আছে, 9-10-এর জেনারেল বইটা যদি নাও ওখানে পেয়ে যাবা। এবার গুণোত্তর ধারার n-তম পদের সূত্র দেওয়া আছে, ওখানে অবশ্য 2-3টে সূত্র থাকে, ওখানে কিছু সূত্র আছে। আর তোমাকে সমষ্টি সূত্র দিয়ে রাখছে। তবে আইকিউতে, ডি ইউনিটে বা যে কোনো জায়গায় আইকিউতে সমষ্টি দিয়ে কোনো ম্যাথ আসে না, জাস্ট পথটা জানতে চাই, সেই জন্য আমরা সমষ্টি সূত্রটা দেই না বা আলোচনা করতেছি না এখানে। তো এটা গেল আমাদের দুইটা টাইপ। এই দুইটা টাইপ হচ্ছে আমার বেসিক ধারা, একটা টাইপ হচ্ছে সমান্তর ধারা, একটা হচ্ছে গুণোত্তর ধারা। এই সমান্তর ধারা গুণোত্তর ধারা বাদেও আরো কিছু বেসিক ধারা আছে, ওগুলো তো পাওয়া যাচ্ছে। তার আগে এই সমান্তর ধারা গুণোত্তর ধারাকে মিশিয়েই ভিন্ন ভিন্ন রকমের প্রশ্ন করা হয়। যেমন আমাদের টাইপ 3 হচ্ছে 2 ধারার মিশ্রণ, ঠিক আছে? তো 2 ধারার মিশ্রণ মানে কি? তোমাকে যে ধারাটা দেওয়া হবে, এখানের ভিতরে আসলে 2টা ধারা থাকবে। হ্যাঁ, তোমাকে দেওয়া হবে এভাবে, যেমন ধরো এখানে দেওয়া আছে 8, 6, 11, 12, 14, 24, 17, 48। তুমি যদি এটার মধ্যে সম্পর্ক বুঝতে কোনো সম্পর্ক হবে না। 8-এর পর 6 হয়ে গেছে, 2 কমে গেছে, 6-এর পর আবার লাভ দিয়ে 11 হয়েছে, 4 বেড়ে গেছে, 11-এর পর হয়েছে 12 মানে 1 বাড়ছে, 12-এর পর 14 হয়েছে মানে 2 বাড়ছে, 14-এর পর 24 হয়েছে মানে 10 বেড়ে গেছে। তো এর মধ্যে কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না, ভাগ করতে গেলে তো আরো পাগল হয়ে যাবে, কোনো সম্পর্ক পাওয়া যাচ্ছে না। এরকম যখনই দেখবা তখন তুমি চিন্তা করবে যে এখানে হয়তো 2টা ধারা। 2টা ধারা কিভাবে দেওয়া আছে? এই যে বেজোড় পদ যেগুলো আছে, 1 নম্বর পদ, 3 নম্বর পদ, 5 নাম্বার, 7 নাম্বার, এই পদগুলোকে যদি আলাদা করে লিখে আলাদা একটা ধারা পাবো। যেমন এই 8, 11, 14, 17 আমি এখানে আলাদা। সরি, সাউন্ড অফ হয়ে গেছে, আমি খেয়াল করি নাই। তা আমি আবার শুরু থেকে বলতেছি, যখন তোমাকে এরকম ধারা দেওয়া থাকবে তুমি কি করবা? যখন দেখি তুমি পাশাপাশি পদগুলোর মধ্যে কোনো সম্পর্ক পাচ্ছ না, যোগের সম্পর্ক নাই, গুণের সম্পর্ক নাই, তখন তুমি কি করবা? ধারাগুলো আলাদা করবা। শুধু বেজোড় ক্রমেরগুলো নিয়ে আমি এখানে আলাদা করে সাজালাম, 8, 11, 14, 17, এটা একটা আলাদা ধারা হচ্ছে। জোড় ক্রমগুলোকে সাজালে একটা আলাদা ধারা পাইতাম, যেমন 2য় অবস্থানে 6 আছে, 4র্থ অবস্থানে 12,
ষষ্ঠ অবস্থানে আছে কি 24, আর পর 8তম পদ হচ্ছে 48। এগুলো হচ্ছে জোড় অবস্থানে থাকা সংখ্যা। জোড় অবস্থানে থাকা সংখ্যাগুলো কি হবে, ওর গুণোত্তর ধারা হচ্ছে। বাট আমার এখানে বলছে ধারাটির পরবর্তী পদ, তার মানে আমার দরকার কোনটা, 9 নাম্বার পদ, বেজোড় ক্রমের পদটা। 8, 11, 14, 17 এই ধারাটা সলভ করতে হবে, ঠিক আছে। তো এটা একটা সমান্তর ধারা, দেখে 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, 11-এর সাথে 3 যোগ করলে 14, 14-এর সাথে 3 যোগ করলে 17। তাহলে এর পরটা কি হবে, 17-এর সাথে 3 যোগ করলে 20। তাহলে আমার আনসার হবে 20। তাহলে মনে রাখবা, তোমাকে দুটো ধারা মানে পাশাপাশি দুইটা ধারা মিলিয়ে একটা প্রশ্ন দিতে পারে, যেখানে বেজোড় ক্রমের পদগুলো আলাদা একটা ধারা হয়, জোড় ক্রমের পদগুলো মিলে একটা আলাদা ধারা হয়, ঠিক আছে। সেই মার্কটা প্রশ্ন এখানে দেখো, 7, 8, 12, 16, 17 কোশ্চেন মার্ক 22, 64 বলতেছে প্রশ্নবোধক চিহ্নের স্থানে নিচের কোন সংখ্যাটি বসবে, 20, 22, 30 নাকি 32। প্রশ্নবোধক অবস্থানটা এটা কোন অবস্থান দেখি। হ্যাঁ, এটা হচ্ছে কত নম্বর, 1, 2, 3, 4, 5, 6, এটা 6 নম্বর অবস্থান। তার মানে এটা জোড় পদ। তাহলে আমি শুধু জোড় পদগুলোই কাজ করবো। এখানে 8 আছে, 16 আছে, এরপর কোশ্চেন মার্ক 22, 64 আলাদা করে সাজালে এই যে সাজিয়ে লিখছি 8, 16 কোশ্চেন মার্ক 64। তো 8কে দ্বিগুণ করলে 16 হয়, 16কে দ্বিগুণ করলে 32 হতো, 32কে দ্বিগুণ করলে 64 হতো। তার মানে নিশ্চয়ই এখানে 32 হবে। আনসার হবে কত, 32, ঠিক আছে। তাহলে এটা একটা গুণোত্তর ধারা আর কি। দেখছো এখানে দুটো ধারা মিক্স করে দিচ্ছে। তো তোমরা সবসময় এরকম যে কোনো ধারা যখন পাশাপাশি যোগ বিয়োগ করে বা গুণ করে কোনো সম্পর্ক পাচ্ছ না দেখবে, তখন তোমরা এরকম চিন্তা করে নেবে যে নিশ্চয়ই এখানে ভিতর দুইটা ধারাকে মিক্স করে দিয়েছে। আচ্ছা, দেখি নেক্সট কি আছে। নেক্সট আমরা যাচ্ছি টাইপ 4। এখানে বলা হচ্ছে ধারার ভিতরে ধারা আবার কি জিনিস, একটু আগে বললাম ধারার দুটা ধারার মিশ্রণ। এখন বলছি ধারার ভিতরে ধারা। ধারার ভিতরে ধারা মানে তুমি যেখানে যে এই সংখ্যাগুলো দেওয়া আছে এদের মধ্যে সম্পর্ক বের করতে যাও, তাহলে সরাসরি কোনো সম্পর্ক পাবে না, ঘুরিয়ে পাবা। যে সম্পর্কটাই একটা ধারা, সম্পর্কটাই পাবা কি একটা ধারা। যেমন 10 আর 12-র পার্থক্য হচ্ছে 2, 12 আর 16-র পার্থক্য 4, 16 আর 22-এর পার্থক্য আবার 6, 22 আর 30-এর পার্থক্য 8, 30 আর 40-এর পার্থক্য হচ্ছে 10। তাহলে দেখো কোন মিল আছে, মনে হচ্ছে প্রথম দিকে মনে হচ্ছে কোনো মিল নাই, কিন্তু এই পার্থক্যগুলোকে যদি আমি একসাথে দেখি 2, 4, 6, 8, 10, এটা একটা সমান্তর ধারা হয়ে যাচ্ছে না, প্রত্যেকবার 2 করে বাড়তেছে। তাহলে এর পরের পদ কত হবে, 12। তার মানে 40-এর পর আর কত বাড়বে, 12 বাড়বে, ঠিক আছে। তো 40-এর সাথে 12 যোগ করলে কত হয়, 52। তাহলে আমার পরবর্তী পদটা হবে কত, 52। এটা অলরেডি কোথায় আসছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 20-21 আসছে। 23-24 এরকম প্রশ্ন আছে, প্রশ্ন ব্যাংকে পেয়ে যাবো তোমরা, মানে ওই হালদা আইকিউবের পেছনে প্রশ্ন ব্যাংকটা দেওয়া আছে, রিসেন্ট প্রশ্নগুলো দেওয়া থাকে। গত বছর 23-24 সব প্রশ্ন দেওয়া আছে, জাহাঙ্গীরনগরেরও দেওয়া আছে, চিটাগাং ইউনিভার্সিটিও দেওয়া আছে। আপনার এই দুই ইউনিভার্সিটিতে একই প্রশ্ন আসে। এছাড়া বিভিন্ন ধারার আইকিউ আসে থাকে তোমার আইবিএতে, ঢাকা ইউনিভার্সিটি আইবি ভর্তি পরীক্ষা আর জাহাঙ্গীরনগর আইবি ভর্তি পরীক্ষায়, বাট ওটা সম্পূর্ণ আলাদা লেভেল, তো এই ধরনের থাকে না, ঠিক আছে। এখন আমাদের সি ইউনিটেও হালকা করে আইকিউ প্রশ্ন এসে থাকে, সি ইউনিটেও তোমরা এরকম ধারা থেকে প্রশ্ন পাও। সি ইউনিটে একটা হচ্ছে ক্রিটিক্যাল রিজনিং আছে, আর একটা অন্য একটা টাইপ আছে, ওই টাইপের মধ্যে এই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো পড়া, ঠিক আছে। তাহলে এই ধরনের ধারা খেয়াল করবা, যে নর্মালি দেখতে মনে হবে কোনো সম্পর্ক নয়, বিয়োগ করলে কোনো সম্পর্ক পাচ্ছি না, বাট বিয়োগ ফলগুলো যদি পাশাপাশি দেখি তাহলে হয় সমান্তর ধারা নয়তো গুণোত্তর ধারা কিছু একটা পাবো, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটা দেখি টাইপ 4 আর একটা উদাহরণ, 1, 3, 7 কোশ্চেন মার্ক 21, 31, 43, ঠিক আছে। 1, 3, 7-এর পার্থক্য 1 থেকে 3-এর পার্থক্য 2, 3 থেকে 7-এর পার্থক্য 4, এদিকে আবার 21, 31-এর পার্থক্য 10, আর 31, 43-এর পার্থক্য 12। তো আমার এখানে তাইলে কি হচ্ছে 2, 4 দেখলাম পাশে দুইটা কোশ্চেন মার্ক আনছি, 7 আর কোশ্চেন মার্কের পার্থক্য, কোশ্চেন মার্ক আর 21-এর পার্থক্য, মানে 7 আর প্রশ্নবোধক চিহ্ন, এদের পার্থক্য প্রশ্নবোধক চিহ্ন কত তা তো জানি না, প্রশ্নবোধক চিহ্নের সাথে 21-এর পার্থক্য তাও প্রশ্নবোধক চিহ্ন কত তা জানি না, সেই জন্য। তাহলে এখানে আমি তো দেখেই বুঝতে পারতেছি এটাও একটা সমান্তর ধারণা, 2, 4, 10, 12 বোঝা যাচ্ছে, এখানে 6 হবে, এখানে 8 হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি 4-এর এই 7-এর সাথে কি যোগ করতে হবে, 6 যোগ করতে হবে, 7-এর সাথে 6 যোগ করতে হবে, যে 4-এর পরের পার্থক্যটা 6 হওয়ার কথা, 7-এর সাথে 6 যোগ করলে কত হচ্ছে 13। তো 13-র সাথে এরপর আবার 8 যোগ করলে 21 আসতেছে, ঠিক আছে। তার মানে এই জায়গায় সংখ্যাটা হবে কত, 13। আনসার হবে বি। প্রশ্নটা ভালো মতো একটু বুঝে করবা, ঠিক আছে। যে আমার 7-এর সাথে এখানে 6 যোগ করে 13 আসতেছে, আবার চেক করতেছি 13-এর সাথে 8 যোগ করলে 21 আসে কিনা, না আসলে 13টা আমার আনসার হইতো না, বাট আসতেছে সেহেতু হচ্ছে আমাদের আনসার। তাহলে ধারার ভিতরে ধারা মানে ধারার যে পার্থক্যগুলো আছে, আচ্ছা আমি এখানে শুধু সমান্তর ধারা হিসেবে দেখাইছি,
যে বিয়োগফল নিয়ে তুমি একটা ধারা পাচ্ছ, হইতে পারে গুণফল পাবে, গুণোত্তর ধারা নিয়েই তুমি একটা ধারা পেতে পারো, যে গুণফলগুলো বা ভাগফলগুলো পাশাপাশি লিখে রাখতেছো ওইটা একটা সমান্তর ধারা, এরকমও পেতে পারো। ওইটা অনেক বেশি জটিল হয়ে যায়, এরকম প্রশ্ন সাধারণত এখন আসে নাই, গত 5-6 বছর আসে নাই দেখে আমি সেরকম প্রশ্ন টাইপ নিয়ে আলোচনা করতেছি না। শুধু এই ধরনের প্রশ্ন যেখানে যে প্রশ্নগুলো আলোচনা করতেছি এই টাইপের প্রশ্নই গত কয়েক বছর ধরে আসতেছে, সেই জন্য শুধু এই প্রশ্নগুলোই সিলেক্ট করে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারো। আচ্ছা, আমি একটা কাজ ভুল করে ফেলছি, সেটা হচ্ছে আমি এটা রেকর্ডিং অন করি না, সমস্যা নেই, ইউটিউব ফেসবুকে থাকবে। এরপর আমাদের আছে টাইপ 5 হচ্ছে বিশেষ ধারা। বিশেষ ধারা মানে কিছু কিছু ধারা 9-10 বইতেও ছিল সামান্য, আর এগুলোতে একটু করে চিনে রাখা আর কি, মনে করে রাখা, ঠিক আছে। বিশেষ মানে স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা। স্বাভাবিক সংখ্যা কি? স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 যেগুলো আমরা ব্যবহার করি এগুলো সব হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, হ্যাঁ এভাবে করে তোমাকে কিছু সংখ্যার ধারা দিতে পারে। 1 দিয়ে শুরু করবে অথবা যে কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারে। যেমন এই প্রশ্নটা দেখো 4 9 16 25 ধারাটির পরবর্তী পদ। তুমি যদি এদের বিয়োগফল নাও কোনো সম্পর্ক পাবে না, ভাগফল নাও তাও সম্পর্ক পাবে না, এমনকি ভাগফল বা বিয়োগফলগুলো সাজিয়ে লিখলেও কোনো সম্পর্ক পাবে না। কিন্তু তুমি যদি খেয়াল করো এগুলো সব বর্গ, ঠিক আছে। এটা হচ্ছে 2 এর বর্গ 4, এটা 3 এর বর্গ 9, এটা 4 এর বর্গ 16, এটা 5 এর বর্গ 25। তাহলে এরপরটা কত হবে? 6 এর বর্গ হবে, 6 এর বর্গ হচ্ছে 36, তাহলে আনসার হবে 36, ঠিক আছে। তো প্রশ্ন দেখলে একটু খেয়াল করবে যে এই বিশেষ ধারার মতো করতেছে কিনা। তো বর্গের যেমন ধারা হইতে পারে, ঘনেরও ধারা হইতে পারে, যে কিউব দিয়ে দিল, ঠিক আছে। যেমন এখানে দেখো প্রথম প্রশ্ন দিচ্ছে 27, তারপর 64, তারপর 125, বুঝছো ধারাটির পরবর্তী পদ কোনটি? তো 27 মানে তো 3 এর কিউব, হ্যাঁ 3 কিউব মানে 27, আর 64 মানে 4 কিউব, 4কে 4 3 বার গুণ করলে 64 হয়। 125 মানে 5 এর কিউব, 5 কিউব সমান 125, হ্যাঁ। তাহলে এর পরেরটা হবে 6 এর কিউব, এখন 6 এর কিউব মানে কত? 216, তাহলে আনসার হবে কত? 216, ঠিক আছে। এর পরবর্তী টাইপটা দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে ফিবোনাক্কি ধারা। ফিবোনাক্কি ধারার ব্যাপারটা কি? ফিবোনাক্কি ধারার যে কোনো পদ তার আগের দুইটা পদের যোগফল, যে কোনো পদ তার আগের দুইটা পদের যোগফল। তাহলে শুরুতে একটা ঝামেলা দেখা যায় যে শুরুর পদটা কাদের যোগফল হবে? শুরুর দুইটা পদ অটোমেটিক্যালি এক ধরে নেওয়া হয়, শুরুর দুইটা পদ অটোমেটিক্যালি এক ধরে নেওয়া হয়, যে প্রথমটাও এক দ্বিতীয়টা এক। এরপরে কত হবে? 1 আর 1 যোগ করলে 2, এরপর 1 আর 2 যোগ করে 3, 2 আর 3 যোগ করলে কত হয়? 5, 5 আর 3 যোগ করলে কত হয়? 8, 8 আর 5 যোগ করলে কত হয়? 13, 13 আর 8 যোগ করলে 21, 21 আর 13 যোগ করলে 34। তাহলে দেখো যে কোনো সংখ্যা 55 কীভাবে পাইছি? 34 আর 21 যোগ করে 50 পাইছি। যে কোনো পদ তার আগের দুইটা পদে যোগফল, এই ধরনের ধারাকে ফিবোনাক্কি ধারা বলে। তো পরীক্ষায় তোমাকে ফিবোনাক্কি ধারা দিলে এরকম 1 1 দিয়ে শুরু করবে কথা নেই, যে কোনো সংখ্যা দিয়ে শুরু করতে পারে। যেমন এই প্রশ্নটা দেখো, এটা 1 2 3 5 8 30 21 34 এভাবে লিখে গেছে। প্রথম দিকে বুঝতে কষ্ট হয়, যেহেতু প্রথম দুইটা পদের মধ্যে তুমি কোনো সম্পর্ক পাবে না, 1 এর পর ডাইরেক্ট 2 হয়ে গেছে। তো অনেকে এখানেই কনফিউজ হয়ে যায়, ভাই তো প্রথম দুইটা নিয়ে চিন্তা করে, তাই না। এখন দেখা এখানে 3 হয়েছে, 3 কি? 1 আর 2 এর যোগফল 3, তারপর 3 5, 5 কি? 2 আর 3 এর যোগফল 8, 8 কি? 3 আর 5 এর যোগফল 13, 13 কি? 5 আর 8 এর যোগফল। তার মানে প্রতিটা পদ তার আগের দুই পদের যোগফল। তাহলে এর পরবর্তী পদ হবে এই শেষের দুই পদের যোগফল। 21 আর 34 যোগ করলে কত হয়? একটু আগে এখানে যে লেখা ছিল 55, তাহলে আর হবে কত? 55,
ঠিক আছে, এই 55 হচ্ছে আমার আনসার। তো ফিবোনাকি ধারাকে মনে রাখবো, ফিবোনাকি ধারা নিয়ে অলরেডি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2-3 বার প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, তো যেটা চিটাগং ইউনিভার্সিটি তো আসতে পারে, যে ইউনিভার্সিটি এখনো ফিবোনাকি ধারা দিয়ে কোনো প্রশ্ন হয়নি, বাট আসতে পারে। এরপর হচ্ছে বিবিধ ধারা। বিবিধ ধারা মানে বিভিন্ন যে ধারাগুলো আছে এগুলো মানে তোমাকে আমি কোনো টাইপের মধ্যে ফেলে শেখানোটা লস, বা টাইপের মধ্যে ফেলে শেখানোটা চেষ্টা করাটা মানে বৃথা আর কি, মানে এটা টিচার নিজের ইচ্ছা মতো দেয়। তো এটা পরীক্ষার হলে ঠিক মতো ধরতে পারাটা অনেক টাফ। এতক্ষণ ধরে তুমি যত ধারা দেখছো সেগুলোর কোনোটা যখন কাজ করবে না, তখনই তুমি এরকম বিবিধ ধারার ক্ষেত্রে চিন্তা করবে। অর্থাৎ যাদের মনে করো একটু গণিত নিয়ে খেলতে পছন্দ করে, ম্যাথমেটিক্স ভালো লাগে, তারা এই ধরনের ধারা নিয়ে কাজ করে। এই ধরনের প্রশ্ন শুধু জাহাঙ্গীরনগরে আসে, হ্যাঁ, কিন্তু এই গত 2 বছর আসছে না, এই 20-21 আসছিল, এবার আর আসে না। এর আগে অবশ্য আসছে, 18-19-এ আসছে, এতও আসছে, তার আগেও আসছে, হ্যাঁ, বা 18-19-এ, 19-20-এ আসছে, 20-21-এও আসছে, বাট এরপর আর 2 বছর আবার আসেনি, ওদের বাড়িতে আসার সম্ভাবনা নেই। হ্যাঁ, এই ধরনের ধারাগুলো। তো এখানে ধারা কি হয় দেখো, একটা প্রশ্ন ধারা দিচ্ছে 127, 627, হ্যাঁ, 3127, তারপর লিখছে 15,627। তো অনেকে তো, আমি যেমন প্রথমবার যখন প্রশ্ন দিচ্ছি আমি বলছি 27গুলো বাদ দিয়ে ওইটা ধারা নিয়ে কাজ করতে হবে, আসলে সেরকম কিছু না। ঠিক আছে, তো এখানে এর পর ধারাটি পঞ্চম সংখ্যাটি কত আছে, পঞ্চম সংখ্যা মানে ঠিক এর পরের পদটাই, সরাসরি পরের পদ না বলে পঞ্চম সংখ্যা বুঝতে। তো এখানে দেখো এদের যদি পার্থক্য নেই, 627 আর 127 বিয়োগ করলে হয় 500। ভালো কথা, তো 500কে আমি এখানে একটু সুন্দর করে দিচ্ছি 5⁻0 × 500। তো 5-এর যে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হয় কত, 1। তার মানে এটা 1 গুণ 500 আর কি। ঠিক আছে, 500কে 1 দ্বিগুণ করলে 500ই থাকে। এরপর দুই পদের পার্থক্য দিই, 327 আর 627-এর পার্থক্য কত যায়, 2500। তো 2500 জিনিসটা কি, 500-এর 5 গুণ না, তার মানে এটা 5⁵ × 500 লেখা যায়। এরপর দুইটা পদের পার্থক্য দেখো, 15,627 থেকে 3,127-এর পার্থক্য 12,500। এইটা আবার 500-র সাথে 25 গুণ, মানে 5² 500-র সাথে 25 গুণ। তার মানে বোঝা যাচ্ছে এখানে প্রত্যেকবার 500-র সাথে 5-এর পাওয়ার গুণ হচ্ছে। প্রথমবার 5⁻0, তারপর 5⁻1, তারপর আবার 5⁻2 গুণ হয়েছে। তাহলে এরপর আবার কত গুণ হবে, 5⁻3 গুণ হবে। কার সাথে গুণ হবে, 500-র সাথে। তো কি পাবো, পাবো পার্থক্য। কি পাবো, পার্থক্য পাবো। তাহলে 5⁻3 × 500 বলে আমি পার্থক্যটা পাচ্ছি, বাট আমার কাছে পার্থক্য চাই না, আমার কাছে চাইছি পঞ্চম সংখ্যাটা চাইছে। তো পঞ্চম সংখ্যাটা কি হবে, এই পার্থক্যটাকে আগের সংখ্যার সাথে যোগ। তাহলে 5⁻3 × 500 তার সাথে 15,627 যোগ, টোটাল আনসার আসবে কত, 78,127। আনসার হচ্ছে 78,127। তো এই টাইপের প্রশ্ন দেওয়া আছে যে কোনো একটা কিছুর সংখ্যার উপর একটা পাওয়ার, তার সাথে কোনো কিছু যোগ, বিয়োগ অথবা গুণ। দেখা, তার মানে এটাকে তুমি বলতে পারো k⁴n মাইনাস বা প্লাস বা ইনটু n। ঠিক আছে, k⁴n মাইনাস অথবা প্লাস অথবা ইনটু m, এই টাইপের একটা ধরনের ধারাটা এসে থাকে। তো এরকম বেশ কয়েকটা প্রশ্ন জাহাঙ্গীরনগর অলরেডি আসছে। তো এরকম প্রশ্ন হালদা IQ বইতে পেয়ে যাবা, জাহাঙ্গীরনগর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো দেখবা, ওখানে দেওয়া সলভ করে দেওয়া আছে। শুধু ওখানে যে টাইপগুলো আছে ওগুলো দেখে গেলে হবে। পরীক্ষায় আসলে সব প্রশ্ন তো উত্তর করতে হয় না, কিছু প্রশ্ন দেওয়াই হয় তোমাকে কনফিউজ করার জন্য, তোমার সময় নষ্ট করার জন্য। তোমার কাছে 100 প্রশ্ন আছে, 60টা মিনিট আছে, তুমি তার 100 প্রশ্ন সব দেওয়া না। তোমাকে চিন্তা করতে হবে যে আমি একটা প্রশ্নের পিছনে অত সময় দিব, আগে অন্য জায়গায় গিয়ে 7টা ইজি প্রশ্ন আনসার করে আসবো। এই ধরনের প্রশ্ন দেয় তোমার সময় নষ্ট করার জন্য। তুমি যখন দেখবা যে IQ কোনো একটা প্রশ্ন তুমি 30 সেকেন্ডের ভিতর সলভ করতে পারতেছো না, 30 সেকেন্ড সময় দিবে, আর বেশি দিবা না। পড়ার পড়ছো, কয়েকটা টাইপ অ্যানালাইজ করছো, কয়েকটা পদ্ধতি খাটাইছো, টোটাল মোটামুটি 30-40 সেকেন্ড, 30-40 সেকেন্ডও সলভ হয় না, এটা অদ্ভুত বাদ, ওটা বাদ দিয়ে অন্য প্রশ্ন দিয়ে চলে যাবা। যেমন এই ধরনের ধারাগুলো চিনতে একটু সময় লাগে। তো এটা দরকার হলে শেষের দিকে রেখে দেবা, যখন তোমার সব দেখানো, তোমার তখন 2-3 মিনিট রয়ে গেছে, তখন তুমি এই ধারার কাজটা করবে, এই ধরনের ধারাগুলো সলভ করবে। ঠিক আছে, এটা সব সাবজেক্টের বেলায়, কঠিন প্রশ্নগুলো সব করবা, আগে ইজি প্রশ্ন দেখাই দেবা, যেগুলো সহজে করা যায়। ব্যাস, আজকে এতটুকু ছিল, এটাই ছিল আমাদের আজকের ক্লাস। এই জাস্ট তোমাদেরকে ধারা টাইপগুলো চিনিয়ে দিছি। ধারার আলাদা ইতিমধ্যে ধারা প্র্যাকটিস করতে যাও, প্রায় 150-200 ধারা দেওয়া আছে বিভিন্ন টাইপের। হ্যাঁ, কিছু টাইপ ওখানেই দেওয়া আছে, টপিক্যাল আলোচনার মধ্যে দেওয়া আছে, কিছু প্রশ্ন ব্যাংকে পেয়ে যাবে। সব মিলে 150-200 ধারা আছে, এগুলো সলভ করে ফেলে মোটামুটি ধারার উপর তোমার সমস্ত যত রকমের সমস্যা আছে আর কি, তোমার কোথাও তুমি আটকাবা না, ভর্তি পরীক্ষা ইজিলি পারবা। ঠিক আছে।
আমাদের পেইড মডেল ব্যাচে মডেল টেস্ট চলতেছে। পেইড মডেল টেস্ট ব্যাচে আমরা ভর্তি নিয়েছি। প্রথমে আমি চিন্তা করছিলাম শুধু BCD ইউনিট করবো, এরপরে কিছু স্টুডেন্ট এই ইউনিটের জন্য বলায় আমি ইউনিটটাও চালু করছি। তো তোমরা সেই ইউনিটে ভর্তি যেতে পারো। ভর্তি হলে তোমাদের প্রতি সপ্তাহে 3টা করে মডেল টেস্ট থাকবে, আর একটা হাফ মডেল টেস্ট হবে। হ্যাঁ, হাফ মডেল টেস্ট মানে 50 মার্কের পুরো ইউনিটের। একটা ইউনিটে যা যা টপিক আছে সবগুলো মিলে 50 মার্কের প্রশ্ন হবে আর কি। ঠিক আছে, 100 মার্কের না নিয়ে 50 মার্কের। 100 মার্কের প্রশ্ন হবে, মাসে 2টা হবে 100 মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট। এটা অবশ্যই দেওয়ার প্র্যাকটিস থাকা উচিত। ঠিক আছে, তো এরকম পেইড মডেল টেস্ট ব্যাচ শুরু করছি আমরা। 20 তারিখ থেকে আমাদের রেগুলার রুটিন অনুযায়ী যেরকম রুটিন সেরকম পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমরা চাইলে ভর্তি যেতে পারো, ভর্তির প্রসেস তো গ্রুপে দেওয়াই আছে। ঠিক আছে, এই আর এখানে এই গ্রুপে অলরেডি আমরা ফ্রি এক্সাম নিতে থাকবো প্রতি শুক্রবার। এটা শুধু প্রশ্ন ব্যাংকের উপর ভিত্তি করে, প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলোর উপর ভিত্তি করে এই ফ্রি মডেল টেস্টটা চলতে থাকবে। তো তুমি তোমার অন্য ফ্রেন্ডদেরও চাইলে এই গ্রুপে জয়েন করে দিতে পারো ফ্রি মডেল টেস্টের জন্য, আর আমাদের পেইড মডেল টেস্টের কথাটাও বলতে পারো। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।